This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো আপনাদের প্রিয় চ্যানেল এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজ থেকে আমরা পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটা অনুষ্ঠান শুরু করলাম। সকালে ছিল আন্তর্জাতিক রাজনীতি নিয়ে অনুষ্ঠান, অসীম রায় করলেন। বিকেলবেলা আপনারা অরূপ সেনগুপ্তর মুখে শুনলেন যে বাংলা গানের ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যতের কথা। আর আবার ফিরে আসি পলিটিক্সে। আমি প্রবীর বিশ্বাস আপনাদের জন্য যেমন নিয়ে আসি এক্স ফ্যাক্টর, নিয়ে এসি আজও সেই রকম একটা এক্সপেক্টার নিয়ে এসেছি। মহারাষ্ট্র নিয়ে দুশ্চিন্তার ঘোর কাটছে না কারোরই, কারণ মহারাষ্ট্রে নির্বাচনের পরে যে রকম অঙ্ক তৈরি হচ্ছে, যে রকম পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে দুশ্চিন্তায় রয়েছে সব দলই। দেখুন, অনেক এক্সিট পোল আমরা দেখলাম। আমরা তো নিজেরা এক্সিট পোল করতে যাইনি বা সেখানে কোন রকম সমীক্ষাও করিনি। আমরা নির্ভরশীল যা আপনারা দেখেছেন তার উপরেই আমরাও তাই দেখেছি। বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিশ্বাসযোগ্য ইউটিউব চ্যানেল এবং কিছু টেলিভিশন চ্যানেলের যে এক্সিট পোল, সেখান থেকে দেখার পর আমরা আমাদের মতন খবর সংগ্রহ করেছি। আমরা আমাদের মতন করে আমার ব্যক্তিগতভাবে যে বন্ধুরা মুম্বাইতে, মহারাষ্ট্রে কাজ করেন, সাংবাদিকতা করেন, সেরকম বেশ কিছু পুরনো সাংবাদিকের সাথে কথা বলেছি এবং তাদের কাছ থেকে যে তথ্য পাচ্ছি আজকে সেটাই আপনাদের কাছে তুলে দেব। দেখুন, মহারাষ্ট্রে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বিজেপির ৮০-৮৫টির বেশি আসন বিজেপি কিছুতেই পাচ্ছে না, এরকমটা মনে করছেন সেখানকার সাংবাদিক মহল। এবং উদ্ধব ঠাকরে, তার ঝুলিতেও কিন্তু ওই ৮০টার কাছাকাছি আসন যেতে চলেছে। এইবার শরদ পাওয়ারের দল, শরদ পাওয়ারের এনসিপি, তারা ৪০টার মতন আসন পেতে পারে বলে তাদের ধারণা। মানে যারা সাংবাদিকতা সেখানে করছেন তারা বলছেন, আমি ইউটিউব বা টেলিভিশন মিডিয়ার কথা বলছি না। সাংবাদিকরা যারা ফিল্ডে নেমে কাজ করেন, যারা বিভিন্ন পথে প্রান্তরে নেমে বিভিন্ন রকম খবর সংগ্রহ করেন, এরকম বেশ কিছু পুরনো সাংবাদিক, মানে আমার বয়সী সাংবাদিক, তারা মহারাষ্ট্রে কাজ করছেন। তারা যা বলছেন যে শরদ পাওয়ারের এনসিপি তারা হয়তো ৪০টার কাছাকাছি আসন পেতে পারে। তাহলে ৮০টা উদ্ধব ঠাকরে, ৪০টা এনসিপি। শিন্ডের দল তারা মেরে কেটে ১৫ আসন তারা পেতে পারে, ১৫ থেকে ২০টা, এরকম একটা আশা করা হচ্ছে। তো যদি ২০টাও ধরে নিই, তাহলে বিজেপির ঝুলিতে যদি ৮০টা যায় আর শিন্ডের ঝুলিতে যদি ২০টা যায়, তাহলে ১০০টা আসন হলো। কিন্তু ম্যাজিক ফিগার থেকে সবাই দূরে। মাঝখানে রয়েছেন অজিত পাওয়ার। এই অজিত পাওয়ারকে নিয়েই প্রশ্ন ধরাতে শুরু করেছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহল। তিনি কি করবেন? অজিত পাওয়ার বেসিক্যালি শরদ পাওয়ারের ভাইপো। তিনি শরদ পাওয়ারকে ছেড়ে বিজেপি লবিতে ঢুকেছিলেন, রাজ্যের মন্ত্রীও হয়েছেন। তার বিরুদ্ধে প্রচুর অ্যালিগেশন ছিল, বিজেপিই করেছে। তারপরে বিজেপি ওয়াশিং মেশিনে ঢুকে তিনি পরিষ্কার হয়ে গিয়েছেন, বিজেপি মন্ত্রিসভার সদস্য হয়েছে। এ তো গেল একটা। কিন্তু অজিত পাওয়ার এবারও কি বিজেপির সাথেই থাকবেন, নাকি তিনি তার কাকার দলের সাথে ভিড়বেন? এটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। আর এখানেই আটকে আছে জোটের সমস্ত জট, দুই গোষ্ঠীর জোট। কংগ্রেস ওখানে ভালো ফল করবে না মহারাষ্ট্রে, এটা বোঝা যাচ্ছে। কংগ্রেস যা ফল করবে সেটা হয়তো শরদ পাওয়ারদের সাথেই থাকবে। তবে একটা অঙ্ক মাথায় ঘুরছে সকলেরই, বা এরকম একটা কথা ভাসছে যে উদ্ধব ঠাকরে যদি মুখ্যমন্ত্রী হন, আর যদি সুপ্রিয়া সুলে, শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে যদি উপমুখ্যমন্ত্রী হন, অজিত পাওয়ার, যিনি ভাইপো শরদ পাওয়ারের, তিনি হতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরকম একটা অঙ্ক কিন্তু ভেসে বেড়াচ্ছে মহারাষ্ট্র জুড়ে। এবং এই অঙ্কটাই কিন্তু দানা বাঁধতে শুরু করেছে। ফলে মহারাষ্ট্রে বিজেপি কিন্তু মহাবিপাকে। বিজেপির থেকেও সবচেয়ে বেশি বিপাকে যদি বলি, তিনি হচ্ছেন বর্তমান মুখ্যমন্ত্রী, মানে বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। একনাথ শিন্ডে কোনো অবস্থাতেই দ্বিতীয়বার আর মুখ্যমন্ত্রী যে হচ্ছেন না,
এটা শিন্ডে খুব ভালো করে জানে। শিন্ডের কাছে এটা একেবারে জলের মতো পরিষ্কার। কিন্তু সম্মানজনক একটা মন্ত্রিত্ব বা সম্মানজনক একটা জায়গা পেতে হলে তাকে কিন্তু বিজেপির সাথে থাকলে চলবে না। কারণ বিজেপি কোনো অবস্থাতে সেখানে এককভাবে তারা সরকার করতে পারবে না। সবচেয়ে অবাক করেছে নীতিন গডকারিকে ব্যবহার না করা। নীতিন গডকারি, যিনি নাগপুরের অবিসংবাদিত নেতা এবং দেশের সবচেয়ে বড় নেতাদের একজন, তাকে বিজেপি এবার ব্যবহার করেনি। এবং বলা যায় মহারাষ্ট্রের যে নির্বাচন সেটা পুরোটাই কন্ডাক্টেড বাই আরএসএস। আরএসএস এর দ্বারা পরিচালিত হয়ে করেছে। ফলে মারাঠি অস্মিতা বনাম হিন্দু অস্মিতা এর একখানা ডিভিশন চোখে পড়েছে মহারাষ্ট্রে। যারা মহারাষ্ট্রের লোক, আপনারা জানেন মারাঠিরা আমাদের বাঙালিদের মতোই, তামিলদের মতোই, তারা তাদের ভাষা সংস্কৃতি তাতে আঘাত লাগলে তারা কিছুতেই তারা মেনে নেন না, এটা আপনারা জানেন। এর মানে উপরে যখন এর আগের সরকার মানে একনাথ শিন্ডের বিদায়ী সরকার যারা ছিল বিজেপির সমর্থনে, তখন এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা মারাঠাদের অনুকূলে যায়নি, বরং গুজরাটের অনুকূলে গিয়েছে। এবং বম্বে থেকে বহু প্রজেক্ট নরেন্দ্র মোদী সরকার তারা গুজরাটে ট্রান্সফার করে দিয়েছে। শুধু তাই না, মুম্বাইকে বলা হয় ভারতের ক্যাপিটাল অফ ইকোনমি, অর্থাৎ অর্থনীতির ব্যাপারে রাজধানী হচ্ছে আমাদের মুম্বাই। সংস্কৃতির ব্যাপারে রাজধানী যেমন কলকাতাকে বলা হয় ক্যাপিটাল, কালচারাল ক্যাপিটাল, তেমনি ফিনান্সিয়াল ক্যাপিটাল বলা হয় কিন্তু মুম্বাইকে। সেই ফিনান্সিয়াল ক্যাপিটালকে মুম্বাই থেকে সরিয়ে আহমেদাবাদে নিয়ে যাওয়ার একটা চেষ্টা শুরু হয়েছে দীর্ঘদিন ধরে। যেহেতু সেখানে বিজেপির অ্যাবসলিউট ক্ষমতা নেই, অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতা নেই মহারাষ্ট্রে, তাই তারা এটা করতে পারেনি এখনো পর্যন্ত। এবং ভবিষ্যতে বিজেপির নেতৃত্বে যদি সরকার গঠন হয়, তাতে তারপরে তারা যে এই রকম কোনো সিদ্ধান্ত নেবে না, এই আশঙ্কায় কিন্তু কাঁপছে পুরো মহারাষ্ট্র। সবচেয়ে বড় কথা, নীতিন গডকারির মতন একজন দক্ষ নেতাকে বিজেপি এবার ব্যবহারই করলো না সেভাবে। নীতিন গডকারির মতন নেতাকে ব্যবহার না করে তারা পশ্চিমবাংলা থেকে উড়িয়ে নিয়ে গেল কাকে? শুভেন্দু অধিকারীকে। সঙ্গে দু একজন ইউটিউবারকে তিনি নিয়েও গিয়েছিলেন, যাকে সেটা আলাদা কথা। শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে কি করলেন? তিনি নিজের রাজ্যে নিজের বিধায়কদের ধরে রাখতে পারেন না, নিজের ঘোষিত আসন থেকে তাকে ফিরে আসতে হয়, ডেটের পর ডেট দিয়ে তাকে ঢোক গিলতে হয়। তিনি গেছেন মহারাষ্ট্রে, মহারাষ্ট্রে গিয়ে তিনি প্রচার করতে গেছেন কার? বিজেপি। এবং বিজেপি তাকে প্রচার করতে দিয়ে আদতে আদতে বিজেপি নিজেরই ক্ষতি করেছে। কারণ এটাই বলছি, কারণ হিসাবে বলতে পারি যে দেখুন, মুম্বাইতে বাঙালিদের একটা কি বলবো প্রতিষ্ঠা আছে, তাদের একটা সম্মান আছে, বাঙালিদের সকলে সম্মান করে। বাঙালি সংস্কৃতি প্রবণ জাতি, এটা সকলেই জানে। কিন্তু যে বাঙালি একজন মহিলাকে বেগম বলে আখ্যায়িত করে, যে বাঙালি ক্রমাগত বিলো দ্য বেল্ট একজন মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে, সে বাঙালিকে মুম্বাইয়ের লোক অ্যাকসেপ্ট করেনি। ফলে শুভেন্দুর সভা একেবারে জনশূন্য হিসেবে দেখা গিয়েছে। বেশ কিছু বাঙালির প্রতিষ্ঠানকে সেখানে ডাকা হয়েছিল, কয়েকজন গিয়েছেন, কয়েকজন যাননি, কিন্তু তাতে মানে শুভেন্দুর সভা জমে ওঠেনি এবং শুভেন্দু সেখানে গিয়ে কোনো ছাপও ফেলতে পারেনি। এবার ঘটনাটা হচ্ছে যে তাহলে মুম্বাইয়ের এখন রাজনীতিতে কি চলছে বা মহারাষ্ট্রের রাজনীতিতে কি চলছে? মহারাষ্ট্রের রাজনীতিতে যেটা চলছে সেটা হচ্ছে ডামাডোল। অজিত পাওয়ার তিনি যেদিকে ঝুঁকবেন সরকার সেদিকে গঠন হওয়ার সম্ভাবনা বেশি। এবার অজিত পাওয়ার ধোঁয়াশার মধ্যে রেখেছেন, তিনি শরদ পাওয়ারের ভাইপো, ধুরন্ধর পলিটিশিয়ান। তিনি যেদিকে দেখবেন জল গড়াচ্ছে সেদিকেই তিনি যাবেন, এটাই স্বাভাবিক। এবং তিনি যদি স্বরাষ্ট্র দপ্তর পেয়ে যান মহারাষ্ট্রে, সেটা তার পক্ষে লাভই হবে। কিন্তু বিজেপির সাথে তিনি গেলে বিজেপি কি তাকে অফার করবে সেটা কেউ জানে না। ভোটের দিন বা ভোটের আগের দিন 5 কোটি টাকা ছড়াতে গিয়ে বিজেপির এক সর্বভারতীয় নেতা ধরা পড়েছে। এটাও ভোটের দিনে কিন্তু খুব বাজেভাবে এফেক্ট করেছে বিজেপির প্রতি, নেগেটিভ এফেক্ট হয়েছে। মানে আগুনের মতন ছড়িয়েছে বিজেপির এই কর্মকাণ্ডের কথা। ফলে খানিকটা ব্যাকফুট এই বিজেপি। তাহলে কি বিজেপি সরকার করতে পারছে না এবার? এবার কি তাহলে উদ্ধব ঠাকরের এবং শরদ পাওয়ার, অজিত পাওয়ার এবং কংগ্রেস এরা মিলে আবার সেই সরকার গড়বে? আমরা আসবো সেই নিয়ে, তবে তার আগে নিতে হবে একটা ছোট্ট বিরতি।
Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের চ্যানেল এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করছি মহারাষ্ট্রে মহাবিপাকে বিজেপি। বিজেপি শেষ পর্যন্ত সরকার গড়েও ফেলতে পারে, কারণ বিজেপির কাছে প্রচুর টাকা পয়সা আছে। ঘোড়া বা গাধা কেনা বেচায় তারা সিদ্ধহস্ত, শেষ পর্যন্ত তারা সেটা করেও নিতে পারে। কিন্তু এই ঘোড়া বলুন বা গাধা বলুন, কেনা বেচা করে বিরাট অঙ্কের টাকা দিয়ে কেনা বেচা করার পর সরকার না হয় হলো, কিন্তু সেই সরকারের স্থায়িত্ব কতদিন হবে সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠেছে। কারণ যারা একবার বিক্রি হয় তারা বারবার বিক্রি হয়। শরদ পাওয়ার মূলত ফান্ড রেজার হিসেবে বিখ্যাত ছিলেন কংগ্রেসে থাকাকালীন, তার কাছেও কিন্তু ফান্ডের অভাব নেই। ফলে লড়াইটা এবার ফান্ড বনাম ফান্ড হতে পারে। লড়াইটা কিন্তু এবার আদর্শের আর নেই। উদ্ধব ঠাকরে যিনি বাবা সাহেব তার বাবার লিগাসি নিয়ে চলছেন, তার লিগাসি ধরেই তাকে চলতে হচ্ছে, এই কারণে তার কাছে অন্য কোনো অপশনও নেই। তার এই যে বালা সাহেব ঠাকরের লিগাসি, এটা কিন্তু মহারাষ্ট্রে বিরাট এফেক্ট পড়ে, মারাঠি অস্মিতার ক্ষেত্রে তো বিরাট পড়ে। এইখান থেকেই ভরসা করে হয়তো সাংবাদিকেরা যারা কাজ করছে তারা বলছেন যে উদ্ধব ঠাকরে 80টির কাছাকাছি আসন পেয়ে যেতে পারে। 80টির কাছাকাছি আসন যদি উদ্ধব ঠাকরে পান, 40টির কাছাকাছি আসন যদি শরদ পাওয়ার পান, এবং অজিত পাওয়ার যদি অন্তত 10টা আসন নিয়েও এই জোটে সামিল হয়ে যায়, কংগ্রেস তো আছেই, তাহলে কিন্তু কেল্লা ফতে। কিন্তু এত সহজে কেল্লা ফতে হবার নেই মহারাষ্ট্রে। এত সহজে কিন্তু অঙ্কটা মিলবে না, কারণ বিজেপিও সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। যে যখন রেজাল্ট বেরোবে, রেজাল্ট দেখে তারপর তারা সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে। যারা ভোটের সময়ই 5 কোটি 10 কোটি টাকা বিলি করতে পারে, তো বিধায়ক কিনতে গেলে তারা 500 600 1000 কোটি টাকা বিলি করবে, এর মধ্যে তো কোনো ভুল নেই, হতেই পারে। আবার ধরুন একনাথ সিন্ডের মতন লোক, তিনি যদি দেখেন যে বিজেপির লবিতে গেলে তার কপালে কিছুই জুটবে না, এমনকি বিরোধী দলনেতার মর্যাদাও জুটবে না, তাহলে কিন্তু তিনি চলে যেতে পারেন, আবার তার পুরনো দল উদ্ধব ঠাকরের কাছে গিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। রাজনীতিতে তো সবই সম্ভব, অসম্ভব বলে কিছু না এখন আর। কারণ আদর্শের লড়াই এখন আর হয় না, এখন আর ক্ষমতার লড়াই। যার কাছে ক্ষমতা, যার কাছে অর্থ, তার কাছেই সবাই। মহারাষ্ট্র তাই হবে। তাই মহারাষ্ট্র এখন এমন অবস্থায় আছে যে এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাবে না যে কারা সরকার গঠন করবে। তবে এটা ঠিক, অজিত পাওয়ার কিন্তু কি ফ্যাক্টর হয়ে উঠতে পারেন, অর্থাৎ মূল চাবিকাঠি হয়ে উঠতে পারেন অজিত পাওয়ার। কারণ অজিত পাওয়ার যদি 20টা আসনও পেয়ে যান, তাহলে কিন্তু অজিত পাওয়ার হয়ে যাবেন কিং মেকার। তিনি যাকে সমর্থন করবেন তারাই সরকার করবে, এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এটাও শুনতে পাচ্ছি যে অজিত পাওয়ারের শরদ পাওয়ারের কাছ থেকে সরে যাওয়া, এনসিপি ভেঙে চলে যাওয়া, এটাও নাকি শরদ পাওয়ারেরই একটা সূক্ষ্ম চাল ছিল। জানি না সত্য মিথ্যে, কারণ শরদ পাওয়ারের মতন ধুরন্ধর পলিটিশিয়ান ভারতবর্ষে খুব কম আছে। হতেও পারে, কথাটা সত্যি তো হতেও পারে, যে তুমি যাও বিজেপির সাথে মেলামেশা করো, বিজেপির সাথে সরকার করো, তারপরে বিজেপিকে ভাঙো, এরকমটাও হতে পারে। এখানে প্রমোদ দাশগুপ্ত এক সময় বলেছিলেন, সিপিআইএম নেতা, যে কংগ্রেসে যাও আর কংগ্রেসকে খাও। সেরকম সিদ্ধান্ত কিছু নিয়ে থাকতে পারেন শরদ পাওয়ার। সবটাই কিন্তু রেজাল্টের উপর নির্ভর করছে। কোন দল কত আসন পাচ্ছে তার উপরে নির্ভর করবে যে তারা কোন জোট সরকারে যাবে। তবে এটা ঠিক যে অজিত পাওয়ার কিন্তু মূল চাবিকাঠি হতে চলেছেন মহারাষ্ট্রের এই নির্বাচন, এবং অজিত পাওয়ারের আচার আচরণ সবকিছু নির্বাচনের পরে সবকিছু দেখে মনে হচ্ছে তিনি তার কাকার দিকে, অর্থাৎ এনসিপির দিকেই ঝুঁকতে পারেন শেষ পর্যন্ত। যদি তিনি এনসিপির দিকে ঝুঁকে পড়েন, তাহলে কিন্তু মহারাষ্ট্রে বিজেপির কপালে শনি আছে, এবং এই শনির দশা বিজেপিকে কাটাতে বহু দিন সময় লাগবে। শুধু আগামী বিধানসভা না, বেশ কয়েকটা বিধানসভা সময় লাগবে। কারণ বিজেপির বিরুদ্ধে মারাঠিদের কিন্তু একটা বিরাট রাগ, যে তাদের সেখানকার পুঁজি তারা গুজরাটে পাচার করে দিচ্ছে বা নিয়ে যাচ্ছে। এই রাগ থেকে
মারাঠিদের মনে জায়গা করে নিতে বিজেপিকে অন্তত 2-3টে বিধানসভা ইলেকশন তাদের ফাইট করতেই হবে। আপনারা কি ভাবছেন এই নিয়ে আমাদের লিখে জানাবেন। আর আমাদের নতুন অনুষ্ঠান উল্টো মাইক আপনাদের কেমন লাগছেন লিখে জানাবেন, কারণ আমরা চেষ্টা করছি যে আগামী সপ্তাহ থেকে প্রত্যেক সোম, বুধ এবং শুক্র উল্টো মাইক অনুষ্ঠান আনতে, যেখানে রাজনীতির কোনো কথা হবে না। রাজনীতি ব্যতি রেখে আমরা অনুষ্ঠান করতে চাই। উল্টো মাইক অনুষ্ঠানে বিকেল 5টায় দেখা যাচ্ছে উল্টো মাইক প্রতি সোম, বুধ, শুক্র, যেমন আজকে বিকেল 5টায় আপনারা দেখেছেন। সেই অনুষ্ঠানগুলো কেমন লাগছে দয়া করে আমাদের জানাবেন। যদি ভালো লাগে তাও জানাবেন, না লাগলে তাও জানাবেন। কি ধরনের অনুষ্ঠান দেখতে চাইবেন আপনারা সেটাও আমাদের জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল সকালবেলা। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।